সবল করুন সবল করুন পুনরুদ্ধার করতে হবে। আমরা দ্বিতীয়বার আপনার কাছে এই বিষয় নিয়ে সাক্ষাৎ আমরা হয়েছি। এক নম্বর হলো যে রেগা 200 দিনের কাজ 340 টাকা মজুরি দেওয়ার কথা ছিল 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকারে, কিন্তু দেখা যাইতেছে এখনো 100 দিনেই কাজ হয় না। 60 দিন 70 দিন 340 যে না বিজেপি আইপিএফটি যদি সরকার আসে তাহলে ডাবল ইঞ্জিনের সরকার, আর মানুষের কোনো ধরনের দুঃখ দারিদ্রতা থাকবে না, রাজ্যের উন্নয়ন করে রাজ্যের উন্নয়ন সেখানে বড় হবে। আর ওইদিকে নির্বাচনের আগে ওই প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে অর্থমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই এসে বলতে শুরু করেছে, এই তো আপনাদের মানিক সরকার, বামফ্রন্ট সরকার, ওরা তো উন্নয়ন করছে না, ওরা দিল্লি থেকে ওই ঘটি দিয়ে টাকা আনে। আমি যদি সরকারে আসে, বিজেপি সরকার যদি আসে, তাহলে কলসি দিয়ে টাকা পাঠাবো। তো কেউ কেউ ভাবছেন কলসি দিয়ে যদি টাকা আসে তাহলে নিশ্চয়ই ওই কে 80 দিন 85 দিন বামফ্রন্ট সরকার রেগাতে কাজ দিয়েছিলেন, এই কাজ হয়তো 200 দিন হবে। ওই কি বলেন, ওই রেগার মজুরের 180 টাকা ছিল, ওটা হয়তো 340 টাকা হবে। এই ভেবে বিভ্রান্তি হয়ে আর তো কত কথাই বলেছে, 299টা প্রতিশ্রুতির কথা বলেছে। কি আপনার কি বাদ রেখেছে? কোনো কিছুই বাদ রাখে নাই। ত্রিপুরাটাকে মানিকের পরিবর্তে হীরা দিয়ে মুড়ে ফেলা হবে, এইরকম ভাবে কথা বলে সেদিন মানুষকে সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দালালি করেছে। ওই দালালিরা আজকে সেরকম ভাবে মানুষকে বোকা বানিয়ে ভোটে জিতবার চেষ্টা করেছে, ভোটে জিতেছে। আপনাদের অভিজ্ঞতা কি কি অভিজ্ঞতা বলেন তো? আজকে এই জোট সরকার আয়ু হচ্ছে হাতে মাত্র 3-4 মাস হয়েছে, কোনো কাজ? যে সরকার বামফ্রন্ট সরকার তিলে 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 যেগুলি সাজে গুছিয়ে তুলবার চেষ্টা করেছিলেন, যে গ্রামে রাস্তাঘাট ছিল না, ওই গ্রামে পাহাড় কেটে সরাতে আপনার ব্রিজ করে নালাতে ফুল করে ওই রাস্তা যোগাযোগের ব্যবস্থা করবার চেষ্টা করেছিলেন। যে গ্রামে বিদ্যুৎ ছিল না সেই গ্রামে বিদ্যুৎ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। যে আপনার আমার ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করবার ব্যবস্থা ছিল না, ওই জয়শ্রীরাম চৌধুরী থেকে ওই গন্ডা সরাতে এসে লেখাপড়া করবার মতো অবস্থা ছিল না, সেখানে সে প্রাইমারিতে লেখাপড়া করবে, এইটুকু করে তো হবে না। তার জন্য বিভিন্ন জায়গায় রস্যাবাড়ি থেকে আরম্ভ করে এই গন্ডা সরাতে কতটা হোস্টেল করে এই গন্ডা সরা আপনার আমার ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া করবার ব্যবস্থা সেখানে করা হয়েছিল। সমস্ত কিছুকে ধ্বংসের কিনারা এখন নিয়ে গেছে। এখন রাস্তাঘাটের অবস্থা কি ভাই? কামিনী আমারও বলতে চলি মানব হাইমিয়া মানে একেবারে হাইমিয়ারও একটা গুণ থাকে, ভালো না এটারও একটা ইয়ে থাকে, এটা ভালো না, এটা খুবই মানে খারাপ না, খুবই খারাপ চলছে। যে রাস্তায় আগে গাড়ি চলতো সেই রাস্তায় আজকে বাইসাইকেল চালানোর মতো অবস্থা নেই, এইরকম অবস্থা চলছে। আপনাদের এখানকার একটা দৃশ্য দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, ওই নারী পুরো সবাই দূরে রশিতে গাড়িতে টেনে হেসে কোন রকম করে রাস্তা পারাপার করতে হচ্ছে, এইরকম হচ্ছে। আজকে এই গন্ডা সরানোর শুধু গোটা রাজ্যে এরকম অবস্থা চলছে। আজকে মানুষ হাতে টাকা নাই, পয়সা নাই, হাহাকার অবস্থা চলছে, হাহাকার অবস্থা। আসে মানুষের হাতে পয়সা করে বড় জায়গা পয়সা করে এই যে
উৎসব পার্বণ হয়, মানুষ সেখানে চৈত সংক্রান্তি হয়, পৌষ সংক্রান্তি হয়, খজাগিরি উৎসব হয়। ওই উৎসবের প্রাককালে কাজকর্ম করবার জন্য ওই পরিকল্পনা করে বামফ্রন্ট সরকার কিছু মানুষের আপনার সাধারণ মানুষের হাতে পয়সা তুলে দেওয়ার ব্যবস্থা সেদিন করা হয়েছিল। আজকে খবর নেওয়ার লোক নাই, খবর না নাই বরক করে, খোঁজ না নাই বরক করে, সাজা নাই, কথা বলবার জায়গা নাই। কাকে আপনি বলবেন? বলার জায়গা নাই। ভয়ঙ্কর অবস্থা চলছে, গ্রাম পাহাড়ের অবস্থা, গোটা ত্রিপুরা রাজ্যের অবস্থায় একই চলছে। চাকরি নাই, বাকরি নাই, সব ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আজকে। একদিকে এরকম অবস্থা চলছে, অপরদিকে এই রাজ্যের গণতন্ত্রের উপর ভয়ঙ্কর ধরনের আক্রমণ। সেখানে কথা বলতে দিচ্ছে না, মিটিং মিছিল করতে দিচ্ছে না। ওই আপনার সমস্যা নিয়ে কথা বলবেন, কথা বলতে দেওয়া হচ্ছে না। এইরকম ভাবে গণতন্ত্রের উপর ভয়ঙ্কর ধরনের আক্রমণ যেমন চলছে, তেমনি তারই পাশাপাশি আজকে এই কাজ নাই, খাদ্য নাই, রাস্তা নাই, পানীয় জল নাই, শিক্ষার ব্যবস্থা নাই। আপনার ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে। এই গত কিছুদিন আগে শাহমনি এলাকায় ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে 7জন 8জন শিশু সেখানে মারা গেছে। আমরা গণমুক্তি পরিষদের তরফ থেকে ওই বিধায়কদের টিম সেখানে বামফ্রন্টের বিধায়করা আমরা ছুটে গেলাম, গিয়ে হসপিটালে গিয়ে দেখলাম ওষুধটা দূরের কথা, হসপিটালে তোলা পর্যন্ত নেই। ডাক্তার বাবুরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে ওই কিছু কিছু ওষুধ, ওই তুলা, এই সমস্ত কিনে কিনে সেখানে চিকিৎসা করতে হচ্ছে। এই হচ্ছে শিক্ষা আপনার সাহিত্যের পরিষেবার অবস্থা। কাজেই আজকে এরকম যদি চলতে থাকে হবে মেনে নিতে পারি? কোনোভাবেই মেনে নিতে পারি না। তাখরক বুখরক একদিকে এইরকম অবস্থা চলছে, অপরদিকে বাজারে যে কোনো জিনিসপত্রের উপর হাত দেওয়া যাচ্ছে না। আগুন চলছে, আগুন। আচ্ছা বাবা যায়, কেরোসিন তেলের দাম 14 টাকা 15 টাকা ছিল যে কেরোসিন, এই কেরোসিনের দাম 110 টাকা 115 টাকা হবে। সামনেতে মানিক বাজারে গিয়ে শুনলাম 140 টাকা লিটার হিসাবে সেখানে কিনতে হচ্ছে। এভাবে চলা যায়? অথচ একই যে দোকান থেকে ওই উভয় কান্ট্রি আরো দেশ থেকে একই দোকান থেকে বাংলাদেশ তেল কিনে, ভুটান কিনে, পাকিস্তান কিনে, আমার ভারতবর্ষ ওই দোকান থেকে তেল কিনে তারা সেখানে আমাদের চাইতে অনেক কম দামে তারা সেখানে তেল বিক্রি করছে। আমি গত কিছুদিন আগে ভুটানে গিয়েছিলাম। তেল কত জানেন? পেট্রোলের দাম সেখানে পেট্রোলের দাম হচ্ছে 60 টাকা 65 টাকা, আর আমাদের দেশে 110 টাকা 115 টাকা। অথচ একই দোকান থেকে বাংলাদেশে চাইতো আমাদের এখানে অনেক বেশি তেলের দাম, খাদ্যের দাম। অভুক্ত মানুষ একটা সমীক্ষা বের করা হয়েছিল সারা পৃথিবী। আপনার কি বলেন, মানুষ ক্ষুধার্ত মানুষ কোথায় কিরকম অবস্থা সার্ভে করে দেখা গেছে 118টা দেশের মধ্যে না খেয়ে ওই একজন মানুষ বেঁচে থাকতে গেলে পরে কম করে 2200 ক্যালোরি খাবার খেতে হয়। এইরকম খাওয়ান পায় না, খেতে পায় না। এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভারতবর্ষে 118টার মধ্যে 107 নম্বর হচ্ছে আমার ভারতবর্ষ। অথচ বাংলাদেশ যে দেশটাকে সাহায্য করে আমরা স্বাধীনতা দিয়েছিলাম, সেই বাংলাদেশ 84 নম্বরে আছে এখন। শ্রীলঙ্কা যে দেশের আপনারা দেখছেন টিভিতে, যে দেশের রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে হয়েছে, ওই দেশের পর্যন্ত মানুষ, এই দেশের মানুষ পর্যন্ত সেখানে আমাদের চাইতে ভালো অবস্থায় আছে। আর ওরা খাবার দাবার আমাদের চাইতে অনেক অনেক ভালো অবস্থার মধ্যে আছে। কিন্তু আমার ভারতবর্ষে আজকে শুধু ত্রিপুরার জন্য গোটা ভারতবর্ষে একটা আকাল চলছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার আসার পর তার জন্যই যখন
ওই নরেন্দ্র মোদী বলছিলেন 2 কোটি মানুষের যুবকের চাকরি হবে, 15 লক্ষ টাকা করে ঘরে ঘরে ফিরে আপনার বিদেশ থেকে টাকা এনে ওই গরিব মানুষকে বিলাবে। এই নির্বাচনী প্রতিশ্রুতি যখন পালন করতে পারছে না, আমাদের রাজ্য যখন 299টা নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার পর একটা নির্বাচনী প্রতিশ্রুতি সেখানে পালন করতে পারছে না, তার জন্যই মানুষ যাতে কথা না বলতে পারে, তার জন্য ওই কে আপনাদের গন্ডা সরাতে ললিতবাবু বলেছেন 50-60 জনের উপর নেতা কর্মীদের প্রায় 10টি আক্রমণ করেছে, পার্টি অফিস আক্রমণ করেছে। গোটা রাজ্যেই এরকমটা চলছে, যাতে 299টা নির্বাচনী যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই সম্পর্কে যাতে মানুষ জিজ্ঞেস না করতে পারে, কথা বলতে না পারে। ভোটের আগে আপনারা যে বলছিলেন 200 দিন জায়গার কাজ হবে, কেন এখন দেখেন যে কাজ ছিটে ফুটে হচ্ছে, এই টাকাও কেন দেওয়া হচ্ছে না, কেন পাওয়া যাচ্ছে না? পাওয়া যায় এখন ওই সামাজিক ভাতা 2000 করবার জন্য ঘোষণা করেছে। কিভাবে ঘোষণা করেছে? ওই আপনাদের গন্ডা সড়ক 1000-এর উপর যারা ভাতা প্রাপক ছিলেন তাদের নাম কেটে দিয়েছে। এরকম করে সারা রাজ্যেই 1,35,706 জন যারা ভাতা পাইতেন এই ভাতা কেটে দিয়েছে। মাসে প্রায় 13 কোটির উপর টাকা এই যাদের ভাতা কাটা হয়েছে, প্রায় প্রত্যেক মাসেই 13 কোটি, 14 কোটি, 15 কোটি টাকা এই টাকাগুলি বাঁচিয়ে রেখে এখন বলছে আপনাদের ওই নির্বাচন যেহেতু চলে আসছে তাই আপনাদের আবার ঠকানোর জন্য এখন বলছে 2000 টাকা করে দেব। কোন টাকা, কিসের টাকা? আরেক মানুষের পেটে লাঠি দিয়ে, আরেক মানুষের মুখের গ্লাস কেড়ে নিয়ে, খাবার কেড়ে নিয়ে, পাতা কেটে নিয়ে এই টাকা জমিয়ে এখন 2000 টাকা দেওয়ার নামে সেখানে আবার ধান্দাবাজি করবার চেষ্টা করছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে বন্ধুগণ। এখন আবার তাবুক তেইশাকে তাকাই ছানানি নাইতঙ্গ পরক তেইশা যদি আবার আসে তাহলে পরে তাইব সাবন টাঙ্গাই আরে যে নির্বাচনে কর সামান্য অবস্থা সামান্য খাইগে দেখো খাদা খাইগে থালা করেছে। এখন এটাই করলো না, এখন নতুন করে আবার জুমলাবাজি করবার চেষ্টা করছে, বলবার চেষ্টা করছে ওই কে এডিসির নাম পরিবর্তন করে এখন নাকি টেরিটরি কাউন্সিল করবে। এগুলি তো হবে, আমরা তো দীর্ঘদিন ধরে দাবি করছি 125তম সংবিধান সংশোধন করে। আমরা যখন এডিসিতে ছিলাম আমরা বারবার দাবি করছি এডিসির হাতে ক্ষমতা দিতে হবে, আলাদা রাজ্য নয়, ত্রিপুরা ল্যান্ড নয়, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নয়। এই এডিসি যেখানে আছে এই এডিসিকে আরো কিভাবে ক্ষমতা দেওয়া যায় এই দাবি আমরা করছি, এখনো করছে। কিন্তু এই দাবির কথা তো দিল্লিতে তো ওরাই আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ বলছেন গত পরশু দিন এখন নাকি ওই এডিসি যে আসন আছে 30টা জায়গায় সেখানে 50টা হবে। আমরা 50টা 100টা চাই না, আমরা চাই মানুষের পেটে খাবারের ব্যবস্থা করুন, এডিসির ক্ষমতা বৃদ্ধি করুন। 50 জন মেম্বার হয়ে ক্ষমতা যদি না দেওয়া হয় এই মেম্বারের কোনো মূল্য থাকবে না। এই মেম্বার কেমন নিতাম খাইলে নেই বহগ মাইলে নেই ব্যবস্থা শেখা দেয়, এডিসি ক্ষমতা ছেড়ে দেয়, এডিসি যাতে কলেজ খুলতে পারে, এডিসি যাতে জমির অধিকার ওই বামফ্রন্ট সরকার দিয়েছিল 1978 সালের এই 98 সালের এই অধিকার বিজেপি আইপিএফটির এবং এডিসি প্রশাসনের তীব্র মাথা চাওয়ার পর এই অধিকারটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। আগে এডিসি এলাকা জমি দেওয়ার অধিকার এবং তাদের পরামর্শ ছাড়া, তাদের অনুমোদন ছাড়া এই এডিসি 1 ইঞ্চি জায়গা দেওয়ার অধিকার কারণ ছিল না। এবং এডিসির মুখ্য নির্বাহী সদস্য উনি চেয়ারম্যান, ওনার সই ছাড়া 1 ইঞ্চি জায়গা দেওয়ার অধিকার ছিল না। এখন এই অধিকারটাকে পর্যন্ত কেড়ে নিয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই দায়িত্বে, এডিসি এলাকায় তাবক রেনানি দায়িত্ব কাকাই মুখ্যমন্ত্রী ইয়া করছে বামফ্রন্ট সরকার এলাকা এডিসি নিয়ে যাবো, কিন্তু এই অধিকার না পর্যন্ত ছেঁকে দেওয়া
তীরে যারা সামন্তাইয়া এখন ভোটের দামামা বেড়ে যাচ্ছে, এখন বলছে 50টা সিট করবো, টেরিটরি কাউন্সিল করবো, হেমুক করবো, তমুক করবো, এরকম করে আবার জুমলাবাজি করবার কথা বলছে সেখানে। আমরা চাই তোমার ট্রাভেল ইঞ্জিনের সরকার, তোমরা দিল্লিতেও আসো, রাজ্যতেও আসো, পঞ্চায়েতেও তোমরা লুটপাট করে আসো, ঠিক আছে, তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। নরেন্দ্র মোদী যদি চায়, আজকেও যদি চায়, আজকেই এডিসি হাতে ক্ষমতা তুলে দিতে পারে। জম্মু কাশ্মীর লাদাখকে নিয়ে একটা রাজ্য ছিল, এটাকে এক যে কলমে খুশাই 3টা ভাগে ভাগ করে দিতে পারো। আর এডিসি কে সেখানে ক্ষমতা দেওয়ার জন্য পার্লামেন্টের বিল সেখানে পড়ে আছে, এই বিল তুমি পাস করতে পারো না। আসলে আদিবাসীদের, ট্রাইবেলদের, জনজাতিদের প্রতি কোনো দরদ নেই বলেই এইরকমটা করবার চেষ্টা করছে। আর বিজেপিতে এখন এই আপনি কি বলেন, এডিসি ওরা চায় না, নীতিগতভাবেই চায় না ওরা। ওদের কথা হলো এক ভারত শ্রেষ্ঠ ভারত, একটাই ভাষা থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই দেশ থাকবে, একটাই আইন থাকবে। আপনার ত্রিপুরা কাস্টমারি ল, রিয়াং কাস্টমারি ল, জমাতিয়া কাস্টমারি ল, দেববর্মা কাস্টমারি ল, কাস্টম অনুসারে বিয়ে হবে, শাদী হবে, বিচার হবে, এগুলো কোনো কিছুই রাখতে চাইছে না। ওরা বলছে দেশের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, একটাই আইন হবে, এক আইনেই সব শাসন হবে, এক আইনেই সব শাসন হবে। আইকেছে তবে এসটি, এসসি, ওবিসি কোনো ধরনের রিজার্ভেশন রাখবে না, ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হবে। ধর্ম ভিত্তিতে মানে তামো সারা ভারতবর্ষ 80% হিন্দু তঙ্কাকাই, 80% ওর হিন্দু নেবাগে রিজার্ভ নাই। ত্রিপুরাও যদি 80% হিন্দু তঙ্কাকলাই, 80% রিজার্ভ, খ্রিস্টান যদি 2% যদি হয়, খ্রিস্টানের জন্য 2% রিজার্ভ হবে। বুদ্ধি যদি 2% থাকে বা 1% থাকে, তাহলে বুদ্ধিদের জন্য 1% রিজার্ভেশন হবে। তার মানে আপনি বাঙালি হিন্দু, ত্রিপুরা হিন্দু, ওই তাদের সাথে কম্পিটিশন করে, ওই আপনি কি বলেন ত্রিপুরার খ্রিস্টান, ওই আপনি মিজোরামে খ্রিস্টান, দিল্লির খ্রিস্টান, প্রতিযোগিতা করে কম্পিটিশন করে আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে। এটা ভালো হবে? কাম দাঙ্গা ছাড়া আমরা পারবো এই প্রতিযোগিতায়? এখন সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ভয়ঙ্কর ভাবে। দিল্লি আজকে একদিকে দেশের সম্পদ সব বিক্রি করে একেবারে সারখার করে ফেলছেই, অপরদিকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, সেখানে ভেদাভেদ তৈরি করে দেশটাকে আজকে যেখানে মানুষ তার জীবন মান নিয়ে বেঁচে থাকবার ন্যূনতম যে অধিকার, এই অধিকারটাকে পর্যন্ত সেখানে রাখতে চাইছে না। তার বিরুদ্ধেই আমাদের লড়াই, এটা চলছে, চলবে। কাজে তাখরা বুখরা সামনে আমাদের আরো মাস 3 পর ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশন ঘোষণাই করেছে ফেব্রুয়ারি মাসের 3rd উইক, 3য় সপ্তাহের দিকে বিধানসভা নির্বাচন করবার জন্য ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার কিরেন গিত্ত মহোদয়। কাজেই এখন আজকে হচ্ছে নভেম্বরের 17 তারিখ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যদি ধরি, তাহলে আমাদের হাতে আছে মাত্র 2.5 মাস, 3 মাস, 2.5 মাস, 3 মাস। আর এই বিজেপি আইপিএফটির কাছ থেকে আর 2.5 মাসে আর কোনো কিছু আশা করবার কিছু নেই। 9 বছরের যারা তার চেতনা ফেরে না, 90 বছরে নাকি ফেরে না। কাজেই যারা 60 মাসের মধ্যে 57 মাস কিছুই যারা করছে না, তারা আরো 2.5 মাস, 3 মাসে আপনার বিরুদ্ধে ওই কি বলেন জুমলাগিরি করতে পারবে, মানুষের ঠকানোর জন্য কথা বলতে পারবে, কিন্তু খ্রিস্টানদের কাজ কিছু তারা করবে না। কাজেই আমাদের
আমাদের অধিকারের জন্য, আমাদের পেটের খিদা মেটানোর জন্য, আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে যাতে চলতে পারে, আমাদের উন্নয়নের, আমাদের অধিকার, আমাদের উন্নয়নের জন্য আমাদেরই লড়াই করে এই দানবের হাত থেকে এই অধিকার ছিনিয়ে নিতে হবে। পাখরা বুখরা আপনি বাগে লাগো বেশি সময় করে ব্যবহার নজর না লাগবে দে এলাকা সামনে বুঝক লাগবে দে তিনি বিজেপি আইপিএফটি যেমন তেমনি ভাবে অজাগাব এডিসিও তারপর ত্রিপুরা মাথা ফাঁকা ঠিক আছে, ত্রিপুরা মাথা এসছে, সবাই ভোট দিয়েছে, জিতেছে, আমাদেরও আশা ছিল হয়তো বা বিজেপি আইপিএফটি কিছু করলো না, ত্রিপুরা মাথা হয়তো বা এসে কিছু করবেন, কিন্তু ত্রিপুরা মাথাও আমরা দেখছি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তারাও ব্যর্থ, তারাও সেরকম ভাবে কাজকর্ম করছে না। ওরা বলছে টাকা পয়সা দেয় না, ঠিক আছে, টাকা পয়সা সরকার আমাদেরও দিত না, এডিসি বামফ্রন্ট প্রশাসন যখন ছিল তখনও দিত না, এখনো দেয় না। আমরাও দাবি করছি, আন্দোলন করছি, আপনারাও সেখান থেকে ওই আগরতলা রাজভবন অভিযানে গিয়েছেন, আমরা দাবি করেছি এডিসির হাতে টাকা তুলে, তাদের প্রাপ্য টাকা তুলে দিতে হবে, কিন্তু টাকা না থাকলে তো গরিব পরিবার যদি হয় তাহলে তো গরিবের মতো করে চলতে হবে, তাই তো। কিন্তু আমরা দেখছি ত্রিপুরা মাথা তারা সেই ভূমিকা পালন করছে না, সে দায়িত্ব তারা নিচ্ছে না। টাকা নাই বলছে, অথচ বোম্বে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বোম্বের গায়ে গায়ে এনে সেখানে নৃত্য করছে। টাকা নাই বলছে, আপনাকে একটা ঘর করে দিতে পারছে না, অথচ আপনাদের এলাকার এডিসি মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার হয়েছে রাজেশ ত্রিপুরা, তার বাড়িতে তার পুলিশ, তার এসকর্টের পুলিশ থাকবার জন্য সেখানে দালান বাড়ি করে নিয়েছে। তো আপনি যখন টাকা নাই বলছেন, এরকমটা কেন হবে? এটা তো মানুষ চাইছে না। আমরা চাই এডিসির হাতে আরো ক্ষমতা যেমন দেবে, এখন যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আপনার পার্লামেন্ট সংবিধানের এটা না উঠে ততক্ষণ পর্যন্ত এডিসি হাতে যে প্রাপ্য টাকা, পাওনা টাকা এগুলি দেওয়ার ব্যবস্থা করো, এডিসি ভালোভাবে কাজ করো। কিন্তু সেখানে এডিসি প্রশাসনও ঠিকঠাক মতো ভাবে কাজ করছে না। আমরা যখন আসছিলাম তখন দেখছি জুনের কি আপনার চেয়ারম্যান গাড়িতে করে কোথায় যাচ্ছেন, হয়তো বা উদয়পুর নাইতো বা অমরপুর কোথাও হয়তো যাচ্ছেন, আর আপনি বলছেন টাকা নাই। জোনালে একজন চেয়ারম্যান হলেই হয়, কিন্তু এখন জোনালগুলোতে, সব জোনালগুলোতে কতজন করে চেয়ারম্যান থাকছে? চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এইরকম করে তাদেরকে বেতন ভাতা দিতে হচ্ছে, সেখানে কারি টাকা চলে যাচ্ছে, অথচ মানুষ সেখানে তার উন্নয়নের কোনো কাজ সেখানে তার সুফল পাচ্ছে না, অথচ ওরা সেরকমভাবে বেহিসাবি ভাবে চলছে। কাজে আমরা বলবো এডিসি প্রশাসন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এডিসি ক্ষেত্রে ত্রিপুরা মাথাকে ভোট দিয়েছে, সে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সে দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এই নৈতিক দায়িত্ব পালন করুক, তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। আপনি বাগে তাকর বুখর তিনি kami am tayo obone bagino এডিসি ঠিক মতো সামংতাঙ্গিয়া তামানাই রাজ্য সরকার ঠিক মতো সামংতাঙ্গিয়া, আর সিটে ফুটে যা টাকা পয়সা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে, ভিলেজ কমিটিগুলোতে, সেখানে এই টাকাগুলো ঠিক মতো খরচ করছে না। ওই এখন প্রত্যেক ভিলেজে 15 ফাইন্যান্স কমিশনের টাকা আছে, পিডিএফ এর টাকা আছে, কম করে ঘরে 15 থেকে 25-30 লক্ষ টাকা প্রত্যেক ভিলেজ কমিটিতে তার টাকা আছে, কিন্তু এই টাকাগুলো সঠিকভাবে খরচ হচ্ছে না। ওই ললিতবাবু বলছিলাম আপনাদের দাবি সনদ দেখছি, ওই 15 জন, 20 জন, 30 জন, যেখানে যার ক্ষমতা, ওই পঞ্চায়েত যারা পরিচালনা করছে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার পরিজন, তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। একটা পঞ্চায়েতে 25-30 জনের পর সেখানে তার সুফল পাচ্ছে না। 95-95% মানুষ তারা বঞ্চনার শিকার হচ্ছেন।
আর কিছু মানুষ লুটে পটে খাচ্ছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। তার জন্য আমরা বলছিলাম ভিলেজ কমিটি নির্বাচন করো। এতদিন ওরা ভিলেজ কমিটি ঝুলিয়ে রেখেছে। আপনার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, আমাদের রাজ্যে কয়েকটা উপনির্বাচন হয়েছে, অথচ ভিলেজ কমিটি নির্বাচন করতে দিল না। কেন এরকমটা হবে? ভিলেজ কমিটির নির্বাচন আমরা চাই। ভিলেজ কমিটি নির্বাচনের মধ্যে দিয়ে গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার বন্দোবস্ত করা হোক। এটা না করে ওই কিছু মানুষ সেখানে লুটে ফুটে খাবে, চলতে পারে? আবার চলি না হিজাব, চলি না মানসালা তাকুরা বুকুরা। গ্রামের মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, তার প্রতিনিধি সে নির্বাচন করবে। কিন্তু এই অধিকারটা পর্যন্ত ওরা দিতে চাইছে না। আসলে ভয় বিজেপি আইপিএফটি এখন নিজেদের এমএলএ তো ধরে রাখতে পারছে না। ওই আপনাদের গন্ডসরা রাইমা বেলির এমএলএ কোথায় এখন? কোথায় তার ত্রিপুরাল্যান্ড? আপনাদের কত রকম ভাবে আপনাদের সাথে প্রবঞ্চনা করেছে। ব্যাংক তাবু ধনঞ্জয় ত্রিপুরা, তাঁতিনিবতী প্রলয়ন, খিতিনিবতী প্রলয়ন, থুতিনিবতী প্রলয়ন, ত্রিপ্রালয়ন। হ্যাঁ, আই খাই ফুটটা ওই এখন কোথায়? এখন কেন আপনি ত্রিপুরা কথা কেন আপনি ওই ত্রিপুরাল্যান্ডে দাবি তুলে যে সরকারটা করেছেন, এই সরকার থেকে আপনি কেন পালিয়ে গেলেন? কেন পালিয়ে গেলেন? আগে মানুষের কাছে তার জবাব দিতে হবে। একজন দুইজন নয়, 46 জনের ঠকবাজি করে জিতেছে এমএলএ। এই 46 জন এমএলএর মধ্যে আর 7-8 জন এমএলএ ইতিমধ্যে বিজেপি ছেড়ে অন্য দলে করে গিয়ে যোগদান সেখানে করেছে। এমএলএরাই থাকতে চাইছে না, আর মানুষ তো থাকতে কোনো মতেই ওরা মানুষ তো সাধারণ মানুষ তো থাকতে চাইছেই না সবাই। এখন আপনি যেখানেই যান সেখানেই শুনবেন, সেখানেই আপনি যদি দোকানে যান, বাজারে যান, রিক্সায় উঠেন, টমটম উঠেন, অটোতে উঠেন, গাড়িতে উঠেন, যেখানেই যান সবাই বলছে আর না বিজেপি, আর না বিজেপি। আর এটাও ঘটনা 2018 সালে বিজেপি সরকার এসে আমাদের সর্বনাশ করেছে। 2023-এ যদি বিজেপি আইপিএফটি যদি আবার আসে, সর্বনাশ না সর্বশান্ত করে ছাড়বে এই সরকার, সর্বশান্ত করে ছাড়বে। কাজেই তার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ওই 2018 মতো যাতে কোনো ঠকবাজে যাতে আর ঠকাতে না পারে, বললেন, যাতে কেউ ঠকাতে না পারে। আপনারা চোখ কান খোলা রাখবেন। এখন ভোট আসছে, ওরা প্রলোভন দেখাবার চেষ্টা করবে, বিভিন্ন নীতির কথা বলবে। ওই এখন কি ওই আমবাসাতে গতকাল গিয়ে দেখে আসলাম, ওইখানে কি একটা প্রোগ্রাম করছে, জুমিয়াদের নাকি তার ওরা টাকা দিবে। জুম এখন জুমের কাজই শেষ হয়ে গেছে গিয়া, এখন জুম কাটার দিন কয়েকদিন পরে অলরেডি চলছে, এখন নাকি জুমের টাকা দিবে। তা বলছে হুক মাই রাগলে না ফো। কাজেই এগুলি কি? এগুলি হচ্ছে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, মানুষকে ঠকানো। কাজেই বন্ধুগণ, কোনো ধরনের বিভ্রান্তি কেউ যাতে করতে না পারে, আমাদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেরা বাঁচার লড়াই নিজেরাই যাতে গড়ে তুলে আমাদের ছেলে মেয়ে ভাই বোন ভাগনা ভাতিজা সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যাতে কেউ যাতে বিভ্রান্তি করতে না পারে, সেই দিকে আমরা যাতে দলবদ্ধভাবে একতাভাবে গ্রামে গঞ্জে যে কোনো ধরনের আক্রমণ আস্ত্র করে প্রতিরোধ গড়ে তুলি এবং ঐক্য গড়ে তুলে এই বিজেপি আইপিএফটি সরকারকে হটানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। না হলে যে বলছিলাম
18তে সর্বনাশ করেছে, এখন সর্বশান্ত করে ছাড়বে। তাদের এই সর্বশান্ত হাত থেকে বাঁচতে গেলে পরে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে বিজেপি আইপিএফটিকে হারানোর জন্য যা যা করা দরকার সেই কাজ আপনারা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ। হামভাই লাল ছিলাম।